চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা। যে ঘটনাটি আমি শুনেছি আমার একজন আঙ্কেল, কবির আঙ্কেলের কাছ থেকে। কবির আঙ্কেলের এই ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক ছিল এবং ওনার বন্ধুর ঘটনা আসলে মূলত এটা, এবং ঘটনাটা আসলে ঘটেছিল 1980s এর দিকে। তো তখনকার যুগে আসলে ওরকম ভাবে স্কুল কলেজ তো খুব বেশি একটা সব জায়গায় ছিল না। তো ওনাদেরও একই রকম অবস্থা, গ্রামে স্কুল নেই ঠিক মতো, তো ওনারা পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছিল ওনাদের। তো গ্রামের যে পলিটিক্যাল লিডার ছিলেন, তো উনি একদিন হচ্ছে প্রমিস করলেন যে গ্রামে কিছুদিনের মধ্যে নতুন একটা স্কুল স্থাপন করবেন, কিন্তু সেই স্কুলটার আসলে মেইন যে দূরত্বটা থাকবে সেটা ওনাদের বাসা থেকে অনেকটাই দূরে। এভাবে আস্তে আস্তে কিছুদিন গেল, টেম্পোরারি একটা স্কুল গঠন করা হলো বাসার কাছেই। সেখানেই আসলে মূলত কবির আঙ্কেল এবং ওনার বন্ধু আশফাক আঙ্কেল দুজনেই পড়াশোনা করতে লাগলেন বাকি বাচ্চাদের সাথে। তো আস্তে আস্তে বছর দুয়েক কেটে যাওয়ার পরে ওনাদের গ্রামের যে পলিটিক্যাল লিডার ছিলেন উনি ওনার কথা মতো স্কুল একটা বিল্ডিং তৈরি করে দিলেন, এবং সেই বিল্ডিংটার দূরত্ব ছিল প্রায় মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার কবির আঙ্কেলের বাসা থেকে। তো কবির আঙ্কেল আর আশফাক আঙ্কেলের বাসা মোটামুটি প্রায় কাছাকাছি ছিল, 500-700 মিটারের মতো দূরত্ব হবে। তো প্রথম দিন যেদিন কবির আঙ্কেল এবং আশফাক আঙ্কেল একসাথে স্কুলে যান, স্কুলটাতে যাওয়ার সময় আসলে একটা কবরস্থান পড়ে। তো এই কবরস্থানটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক ধরনের কথা ছিল, অনেক গুজব ছিল, বা কবরস্থানে কাউকে কাউকে দেখা যায় এরকম বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল। তো ওনারা হচ্ছে কবরস্থানের কাছে যাওয়ার সময় কিছুটা ভয়ই পেতেন যে কবরস্থান পেরিয়ে যেতে হবে, তো যদি কোনো কিছু কখনো দেখে ফেলে। তারপর আস্তে আস্তে ওনারা স্কুলের দিকে পৌঁছাতে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন। ওই কবরস্থান নিয়ে খুব বেশি একটা কখনো ভাবেননি, বা হচ্ছে ওরকম ভাবে কোনো কিছু চিন্তা আসলে ওনাদের মাথায় আসেনি, ওনারা কিছু দেখেননি। আস্তে আস্তে দিন কেটে যেতে লাগলো। স্কুলটা ছিল অবশ্য ক্লাস 5 থেকে প্রায় 10 পর্যন্ত। এরপরে গ্রামে আর পড়াশোনার কোনো উপায় ছিল না। ম্যাক্সিমাম যারা গ্রামে থেকে যেতেন ওনারা হচ্ছে কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়তেন, বা হচ্ছে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়তেন। আর বাদ বাকি যাদের হচ্ছে লেখাপড়া আরেকটু বেশি করার ইচ্ছা ছিল তারা মূলত হচ্ছে ঘর থেকে বেরিয়ে শহরের দিকে চলে যেতেন পড়াশোনা করার ইচ্ছায়, নতুন কোনো একটা জায়গায় বসবাস করার জন্য বা ভালো একটা ফিউচার বানানোর জন্য। তো কবির আঙ্কেল কি করলেন, 10th পাস করে উনি হচ্ছে শহরের দিকে শিফট হওয়ার পরিকল্পনা করলেন। তো উনি হচ্ছে ওনার বন্ধু আশফাককে ঘটনাটা জানালেন যে আমি তো গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে চাচ্ছি, আমার ওখানে আসলে পড়াশোনাটা একটু ভালো হবে বলে মনে হচ্ছে। তো আশফাক আঙ্কেলকে উনি তার সাথে যাওয়ার জন্য বললে আশফাক আঙ্কেল বলে যে না, আমি যাব না। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন যাবা না, কি সমস্যা হয়েছে তোমার? পরে সে বলতেছে কি দোস্ত, আমি আসলে এখানে এই স্কুলে আমাদের সাথেই পড়ে একটা মেয়েকে খুব ভালোবাসি। তো তাকে আমার এতই পছন্দ যে হচ্ছে আমি তাকে ছেড়ে কোনো মানে অন্য কোনো দিকে চিন্তাও করতে পারি না, বা অন্য কোনো দিকে আমি যাবো পর্যন্ত না, আমি ওর কাছাকাছি থাকবো। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলের মুখে এই কথাটা শুনে না ওনার খুব হাসি পেলেন, ওনার খুব খুব হাসি পেল ওরা। তো এতটা হাসি পেল যে উনি হচ্ছে কবির আঙ্কেলের উপরে মানে সরি আশফাক আঙ্কেলের সাথে মজা করা শুরু করে দিলেন। আশফাক আঙ্কেলকে উনি বলতে থাকলেন যে তুই কোথায় আর সেই মেয়েটা কোথায়। আসলে কবির আঙ্কেলও সেই মেয়েটাকে চিনতেন, এবং মেয়েটা ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। আশফাক আঙ্কেলের কবির আঙ্কেলের ভাষায় উনি ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। এই কারণে হচ্ছে এই আশফাক আঙ্কেল আসলে মজার পাত্র হয়ে গিয়েছিলেন কবির আঙ্কেলের কাছে। কারণ কবির আঙ্কেল বলতেন যে তুই তোর চেহারা দেখেছিস হ্যাঁ নাই, আবার ওর চেহারা দেখছিস হ্যাঁ নাই, তো তোদের মধ্যে কিভাবে মিল হয়, এটা তো সম্ভব না। তুই হচ্ছিস মানে একটা দোকানের মধ্যে এরকম একটা মিষ্টি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, যেটাকে কেউ ধরবে না, আর সে হচ্ছে এমন একটা রসগোল্লা যেটার দিকে সবারই নজর থাকে। কিন্তু কবির আঙ্কেল এখানে আমাকে বলেছেন যে উনি এই কথাগুলো কখনোই আশফাক আঙ্কেলকে ছোট করার জন্য বলেননি, বা হচ্ছে আশফাক আঙ্কেলকে হার্ট করার জন্য বলেননি। উনি শুধুমাত্র চাচ্ছিলেন যেন আশফাক আঙ্কেল তার জীবনের উন্নতির রাস্তাটা থেকে সরে না যান। কারণ কবির আঙ্কেলের ভাষ্য মতো উনি গ্রামের অনেক ছেলে পেলেকে দেখেছেন যারা এই ভালোবাসার চক্করে পড়ে অনেক মানে
জীবন নষ্ট করে ফেলেছেন অনেকে, আবার অনেকে অনেকে আবার সুইসাইডও করে নিয়েছেন। তো এই জিনিসগুলো দেখার কারণে হচ্ছে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে সাবধান করার চেষ্টা করলেন যে, দেখ বন্ধু, আমি তোকে আসলে হার্ট করার জন্য বলি না কথাগুলা, বা হচ্ছে কষ্ট দেওয়ার জন্য বলি না, তুই কিছু মনে করিস না, কিন্তু তুই এই চিন্তা বাদ দিয়ে মাথা থেকে চল শহরে যেয়ে পড়াশোনা করি। বাট আশফাক আঙ্কেল কোনোভাবেই মানলেন না। তো কবির আঙ্কেল এরপরে হচ্ছে একদিন ঘর দুয়ার ছেড়ে উনি হচ্ছে শহরের দিকে রওনা দিলেন। তো শহরে রওনা দেওয়ার পরে উনি হচ্ছে শহর থেকেই পড়াশোনা করতে লাগলেন। উনি একটা সময় বর্তমানে আমাদের এখানে যেটাকে এইচএসসি বলে, সেই পরীক্ষাটা দেওয়ার পরে আর কি, পরীক্ষাটা দেওয়ার পরে উনি হচ্ছে গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পরে উনি হচ্ছে ইয়ের সাথে দেখা করেন, আসলে আশফাক আঙ্কেলের সাথে দেখা করেন। আশফাক আঙ্কেলের সাথে দেখা করার পর উনি বলেন কি, আশফাক আঙ্কেলকে উনি দেখা করতে পারেননি, আসলে তখন দেখা করতে চাচ্ছিলেন, বাট উনি আসলে আশফাক আঙ্কেলকে রিচ করতে পারছিলেন না, কারণ উনি কোথায় আছেন কেউ তখন বলতে পারছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে একদিন সন্ধ্যার দিকে কবির আঙ্কেলের আরেকজন বন্ধু ওনাকে এসে বললেন কি যে, আশফাক এখন বাসায় আছে, তুমি ওর সাথে গিয়ে দেখা করতে পারো। তো কবির আঙ্কেল কি করলেন, আশফাক আঙ্কেলের বাসায় চলে গেলেন, এবং আশফাক আঙ্কেলকে দেখে উনি মোটামুটি কিছুটা অবাক। তো আশফাক আঙ্কেল ওনাকে দেখে এসে জড়িয়ে ধরলেন এবং বললেন কি যে, বন্ধু, তুই এতদিন পরে আসছিস, আমার আসলে তুই যাওয়ার পরে এখানে কত কি হয়ে গেছে তুই জানিস না তো। তো পরে হচ্ছে উনি জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না, আমাকে বল। পরে বলতেছে কি যে, আমি যে মেয়েটাকে আমি পছন্দ করতাম না, সেই মেয়েটার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। তো আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল বললেন কি যে, তুই তোর এই সমস্ত বাজে চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে, পড়াশোনাটা কর, চল আমার সাথে এখনো শহরে চল, পড়াশোনা করে জীবনে উন্নতির কিছু একটা কর। আর তুই না ওই মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি তো শুনেছি। আসলে আশফাক আঙ্কেলের পরিবার ওই মেয়েটার বাসায় এর আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল, যেটা উনি আশফাক আঙ্কেল মানে কবির আঙ্কেলের মা বাবার কাছ থেকে শুনেছিলেন। বাট ওই মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবটাকে নাকচ করে দেয়। তো তখন হচ্ছে আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে, নাকচ করার কারণটা কি। তো কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল জানালেন কি যে, ওরা আসলে চায় খুবই মানে ভদ্র ঘরের আর শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে চায় মেয়ের। তারপরে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে বললেন কি যে, আমি তো তোকে বারবার বলতেছি যে তুই চল আমার সাথে শহরে পড়াশোনা কর, তারপরে যোগ্য হয়ে এসে বিয়ে কর, সমস্যা তো নেই, ওদের বাসায় বলে রাখ। কিন্তু তারপরে আশফাক আঙ্কেল মানে একেবারে প্রেমে অন্ধ, উনি যাবেন না কোনো অবস্থাতেই। তো এরপরে কি হলো, কবির আঙ্কেল হচ্ছে ওনার ফার্দার স্টাডিজ এর জন্য কিছুদিন পরে হচ্ছে আবার চলে গেলেন। এর মাঝখানে প্রায় মোটামুটি ভালো সময় কেটে যায়, 3-4 মাস কেটে যায়। এরপরে উনি হচ্ছে চলে আবার একদিন গ্রামে বেড়াতে আসেন, এবং এবার বেড়াতে আসার পরে উনি নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে আশফাক আঙ্কেলের বাসায় যায়। কিন্তু এবার আশফাক আঙ্কেলের যে অবস্থাটা উনি দেখেন, সেই অবস্থাটা আসলে উনি কখনো এক্সপেক্ট করেন নাই। উনি দেখেন আশফাক আঙ্কেল একটা বিছানায় শুয়ে আছে এবং তার শরীরে অসংখ্য কাটা দাগ। কাটা দাগ বলার থেকে কুকুরের কামড়ের দাগ বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো উনি হচ্ছে আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে, কি রে আশফাক, তোর কি অবস্থা, এইরকম অবস্থা তোর শরীরে কিভাবে হইলো, তুই আমাকে বল, কি সমস্যা। তো আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে, দোস্ত তুই জানিস কি হয়েছে। কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে। আশফাক আঙ্কেল বলেন কি যে, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম না, সে কিন্তু মারা গেছে। কবির আঙ্কেল তো মানে আকাশ থেকে পড়লেন। উনি জিজ্ঞেস করলেন কি যে, মারা গেছে মানে কিভাবে মারা গেছে। তো এরপরে হচ্ছে আশফাক আঙ্কেল এমন একটা কথা বললেন যেটা কবির আঙ্কেলকে আরো একবার শকের মুখে ফেলে দেয়। কথাটা ছিল যে, মেয়েটা মারা গেছে কারণ আমি ওকে মেরেছি। তো কবির আঙ্কেল উঠে আশফাক আঙ্কেল থেকে কিছুটা দূরে সরে গেলেন আর জিজ্ঞেস করলেন যে, তুই মেরেছিস মানে, এটা কি ধরনের কথা বলছিস, তুই কেমনে মারবি একটা মেয়েকে, কিভাবে মারতে পারিস। আশফাক আঙ্কেল বললেন কি, কালো জাদু করে মেরেছি। এরপর কবির আঙ্কেল কিছুটা শান্ত হয়ে বসলেন এবং আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে, দোস্ত তুই কিছুটা সময় নিয়ে আমার ঘটনাগুলো শুন, কি হয়েছিল আসলে। এরপরে কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল এমন কিছু ঘটনা শেয়ার করলেন যেটাই হলো আজকের ঘটনার মেইন আকর্ষণ আর কি। উনি বলতে শুরু করলেন যে, কবির আঙ্কেল যখন হচ্ছে এর গতবার এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাসায় আসার পরে হচ্ছে উনি যখন চলে যান, এরপরে
উনি যখন হচ্ছে আহ মাঠে কাজকর্ম করতে থাকেন বা হচ্ছে স্কুল থেকে খবর পেতে থাকেন, তখন উনি এমন একটা খবর পান যে হচ্ছে ওনার পছন্দ করা মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে বা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে? আশফাক আঙ্কেলের ভাষ্য মতে ওই মেয়েটার এঙ্গেজমেন্ট হয় এমন একটা মানুষের সাথে যে আসলে আশফাক আঙ্কেলের অনেক বড় একজন শত্রু। তো দেখা সাক্ষাৎ যখন রাস্তায় সেই ব্যক্তির সাথে আশফাক আঙ্কেলের হয়, সে হচ্ছে আশফাক আঙ্কেলের মজা ওড়ায়, বলে কি যে তোর প্রেমিকাকে আমি বিয়ে করব, তোর এখানে কিচ্ছু করার নাই, তুই এখন শুধুমাত্র দেখবি আর জ্বলবি, কিন্তু কিছু করতে পারবি না। সমস্যা নাই, বিয়ের দাওয়াতের কার্ড প্রথমটা তোকেই দিব, দোয়া করে যাবি আমাদের জন্য। তো এগুলো শুনে আসলে উনি খুব বেশি বিরক্ত হয়ে যান এবং হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য যে তার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিতে উনি হচ্ছে উপরের দিকে চলে আসতে থাকেন আসলে। তো এরপরে হচ্ছে একদিন উনি স্কুলের কাছে গেলেন মেয়েটার সাথে দেখা করতে। তো মেয়েটার বাসা ছিল আসলে স্কুলের কাছাকাছি। তো উনি মেয়েটার সাথে দেখা করতে গেলেন, কিন্তু মেয়েটা হচ্ছে তার সাথে কথাও বললো না এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন। তো এরপরে আশফাক আঙ্কেল যখন ফিরে আসছেন বাসার দিকে, কবরস্থানের দিক থেকে যখন ফিরে আসছেন, তখন উনি দেখেন কি কবরস্থানে একটা লোক বসে আছে। তখন উনি কবির আঙ্কেলের দিকে তাকিয়ে বলেন কি যে দোস্ত, আমরা যে একসাথে স্কুলে যেতাম তখন কিন্তু এই কবরস্থানটার উপর দিয়ে যেতাম, আর হচ্ছে এখানে যে একটা লোক বসে থাকতো সেটাকে তুই দেখোস নাই? পর কবির আঙ্কেল মনে করে একটু বললেন কি যে হ্যাঁ, আমি তো দেখছি এরকম একটা লোক, দেখে মনে হইতো যে নেশাখোর হয়তো বা বা হচ্ছে কোনো ভিখারি টাইপের লোক মনে হইতো, ওরকম তো কিছু মনে আমার হয় নাই যে সে খারাপ লোক বা কিছু একটা। কিন্তু এটার কথা তুই কেন বললি? এই কথা শোনার পরে আশফাক আঙ্কেল বললেন কি যে উনি আসলে না কোনো নেশাখোর, না কোনো ভিখিরি, উনি আসলে একজন জাদুকর। এই কথা শুনে হচ্ছে কবির আঙ্কেল বললেন কি, তো জাদুকর তো তোর সাথে তার পরিচয়ের কি আছে, বা হচ্ছে এর সাথে ওই মেয়েটার মৃত্যুরই বা কি সম্পর্ক, বা তোর এই অবস্থারই বা কি সম্পর্ক? তখন আশফাক আঙ্কেল বললেন কি যে আমি যখন কবরস্থানের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কবরস্থানের মাঝখানে রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন সেই জাদুকরটা আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে আমাকে বললেন কি একটা কবরের পাশের একটা ফলক ছিল, ফলকের উপরে উনি আমাকে বসতে বললেন। এরপরে যখন উনি বসলেন সেই ফলকটার উপরে, তখন জাদুকর বললেন কি যে তুই যে মেয়েটাকে পছন্দ করিস সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? তো আশফাক আঙ্কেল কিছুটা অবাক হন। উনি জিজ্ঞেস করলেন যে বাবা, আপনি এই জিনিসটা কিভাবে জানেন? পরে ওই ব্যক্তিটা বলেন কি যে জানি, আর এও জানি যে ওর বিয়ে ঠিক হয়েছে যে তোর সবচেয়ে বড় শত্রুর সাথে। তো আশফাক আঙ্কেল চিন্তা করলেন কি, বাহ, আমার প্রেমের ঘটনা এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে যে কবরস্থানের একটা পাগল লোক পর্যন্ত এখন আমার ভালোবাসার কথা জানে, গ্রামে গ্রামে আমার ভালোবাসার কথা এতটাই চর্চা। তখন ওই বাবা ব্যক্তিটা আর কি, ওনাকে বাবা সম্বোধন করেছেন উনি ঘটনায়। তো এই বাবাটা তাকে জিজ্ঞেস করলো কি যে তুই কি ওই মেয়েটাকে বিয়ে করতে চাস? তখন হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে হ্যাঁ, বিয়ে তো করতে চাই, কিন্তু কিভাবে সম্ভব, ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন কিভাবে কি সম্ভব? পরে লোকটা বললো কি যে বাবা লোকটা বললো যে অনেক কিছুই সম্ভব। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে অনেক কিছু সম্ভব, তাহলে একটা বাবা একটা কাজ করেন, এমন কিছু করেন অন্তত যেন এই মেয়েটা আমার সাথে অন্তত একটু কথা বলে। তো এরপরে সেই বাবা বললেন কি যে তুই কথা বলা তো ছাড়, আমি এমন কিছু করতে পারি যেন এই মেয়েটা তোকে বিয়ে পর্যন্ত করে নিতে পারবে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল একেবারে মানে মানে আকাশ থেকে পড়লেন আর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। উনি বললেন কি যে বাবা, আমাকে কি করতে হবে শুধুমাত্র বলেন। বাবা বললেন কি তুই ভেবে নে, এই কাজের মধ্যে আমি তোকে যা করতে বলবো তোকে তাই করতে হবে এবং তোকে সবকিছু ছেড়ে দিতে হবে। তো আশফাক আঙ্কেল জিজ্ঞেস করলেন কি ছাড়তে হবে? তখন সেই ব্যক্তিটা বললেন কি যে তোকে তোর ক্ষুধা ছাড়তে হবে, তোকে আল্লাহ ছাড়তে হবে, তোকে তোকে তোর পরিবারের চিন্তা ছাড়তে হবে, সবকিছু ছেড়ে তোকে শয়তানের বশবর্তী হইতে হবে, শয়তানের উপাসক হতে হবে। তো এই কথা শুনে তো হচ্ছে আশফাক আঙ্কেল কিছুটা মানে মানে ওনার মনে কিছুটা হচ্ছে সন্দেহের প্রবণ হয় যে এই ব্যক্তি আমাকে শয়তানের উপাসনা কেন করতে বলবে। আশফাক আঙ্কেল বললেন কি যে হচ্ছে এটা কি বলেন আপনি, আমি আমার একটা মেয়েকে বিয়ে করার জন্য আমার ধর্ম ছেড়ে দিব ভবিষ্যতে, তাহলে হচ্ছে আখিরাতে আমার কি হবে? ওখানে তো তাহলে আমার কোনো জায়গা আর থাকবে না। তো পরে লোকটা বললো কি যে তুই ভেবে নে কি করবি না করবি, দেখ। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল সেখান থেকে চলে আসলেন। তো
এরপর দিন আশফাক আঙ্কেলের বাসায় এঙ্গেজমেন্টের পরে একটা ওই ওই মেয়েটার আর কি এঙ্গেজমেন্টের পরে ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের দাওয়াত ওই যে তার শত্রু ছিল, সেই শত্রুর মা বাবা এসে দিয়ে গেলেন। দুই পরিবারের মাঝখানে একটা মিট আপের দাওয়াত ছিল আর কি। তো এটা দেখে তো উনি আরো বেশি মানে রেগে গেলেন। তখন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ক্ষেত খামারের দিকে যাচ্ছিলেন, তখন হচ্ছে ওই সেই ব্যক্তি যার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তার সাথে দেখা। এবং সেই ব্যক্তিটা কি করলো, আশফাক আঙ্কেলকে নিয়ে মজা করা শুরু করলো যে দেখ, কালকে একটা অনুষ্ঠান আছে, আমাদের বিয়ে ঠিক তাড়াতাড়ি মতো হয়ে যাবে, আর তুই কি করবি, ক্ষেত খামারে খাটবি আর ধান বিক্রি করে খাবি, যা, তুই হারলি আমি জিতছি। তো এই কথা শোনার পরে না সে অনেক বেশি মানে ক্ষেপে যায়, আশরাফ আঙ্কেল অনেক বেশি ক্ষেপে যায়। এবং উনি কি করে, সেই কবরস্থানে সেই বাবার কাছে চলে যায়। বলে কি যে বাবা, যা করতে হবে বলবি আমি তাই করব, কিন্তু তুই এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করাই দিবি। বাবা বললো কি যে তুই ভেবে নে, কিন্তু এই কাজ করতে গেলে তোকে সবকিছু ছাড়তে হবে। আমি যদি তোকে বলি যে তুই উপরের দিকে থুতু মেরে নিজে সেটা খা, তোকে সেটা খেতে হবে। আমি যদি বলি যে হচ্ছে তুই নর্দমার ভেতরে গিয়ে শুয়ে থাক, তোকে শুয়ে থাকতে হবে। আমি যদি বলি যে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরে সিজদা কর, সিজদা করতে হবে। আমি যদি তোকে বলি কোনো মূর্তি বানিয়ে যে মূর্তিতে সিজদা কর, করতে হবে। ইভেন আমি যদি তোকে কোনো কবরের উপরে মূত্র বিসর্জন করতে বলি, সেটাও তোকে করতে হবে। তো কিন্তু আশফাক আঙ্কেল তখন এত বেশি মানে কি বলবো, রাগের ক্রোধের বশবর্তী এত বেশি অন্ধ হয়ে গিয়েছিলেন যে উনি এই জাদুকর বাবার কথাগুলো মেনে নেন। এবং এরপরে জাদুকর এই কথাও বলে যে হচ্ছে তুই যখন এই কাজে একবার ঢুকবি, তখন আমি যাই বলবো তোকে তাই করতে হবে, তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। যদি প্রশ্ন করিস তাহলে হচ্ছে তোর সমস্যা হবে। এবং এই কাজের মাঝখানে যদি কোনো কারণে তুই কাজটা ছেড়ে দিস, তাহলে তোর অবস্থা এমন হবে যেটা তুই কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবি না। এরপরে উনি হচ্ছে জাদুকরের কথায় সম্মতি দিলেন এবং পরবর্তী দিন থেকে জাদুকর তাকে তার কাছে যাওয়ার জন্য আদেশ দিলেন। প্রথম 30 দিন ওনাকে জাদুকর একটা কাজ করিয়েছেন, সেটা হচ্ছে কবরস্থানের যতগুলো কবর ছিল এর মধ্যে কিছু কিছু কবর ছিল হাজিদের কবর ছিল, বা হচ্ছে হাজি না আসলে আলেম ওলামাদের কবর ছিল। তারপরে হচ্ছে আপনার মানে এলাকার ভালো ভালো মুরব্বী মানুষ যারা সমাদৃত ছিলেন ধর্মকর্ম করার জন্য, সেই সমস্ত ব্যক্তিদের কবরের উপরে থুতু ফেলার কাজ ছিল প্রথম 30 দিন ওনার। তো প্রথম 30 দিন উনি এই কাজটা করলেন। এই কাজটা করার পরে আহ প্রথম 30 দিন এই কাজটা করার পরে আসলে উনি দেখলেন কি যে হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না। তো বাবাটাকে উনি জিজ্ঞেস করলেন যে বাবা, আমি তো প্রথম 30 দিন আপনার কথা মতো কাজ করতেছি, কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। বাবা বলতেছেন কি যে তুই আর 10টা দিন কর, লাভ হবে। এরপরে 10 দিন ওনাকে আরেকটা কাজ দেন সেই বাবা, সেটা হচ্ছে কি মূর্তির সামনে পূজা করা, মানে পূজা করা না আর কি, মূর্তির সামনে সিজদা করা। উনি হচ্ছে একদিন রাতের বেলা সন্ধ্যার দিকে মূলত উনি কবরস্থানটাতে যেতেন। তো একদিন রাতের বেলা উনি হচ্ছে কবরস্থানে যান এবং উনি দেখেন কি যে বাবা একটা মূর্তি বানিয়েছে এবং সেই মূর্তিটা দেখিয়ে আশফাক আঙ্কেলকে বলছেন কি এটার উপরে সিজদা কর, এটার সামনে সিজদা কর। আশফাক আঙ্কেল বলেছেন না, কবির আঙ্কেল আমাকে যেটা বলেছেন, আশফাক আঙ্কেল তাকে যে ঘটনাগুলি বলেছে ওই টাইমে উনি বলেছেন যে এই কাজগুলো শুরুতে করতে করতে ওনার খুবই মানে আপত্তি মনে হতো এবং খুবই খারাপ লাগতো যে আমি এরকম একটা কাজ করতেছি, আমার খোদাকে আমি ধোকা দিচ্ছি এটা মানে। বাট আস্তে আস্তে এই কাজগুলি করতে করতে ওনার ভেতরে নাকি খারাপ লাগাটা আস্তে আস্তে চলে যায়, ভেতর থেকে এই খারাপ লাগাটা আর উনি ফিল করতে পারেন না। তো আস্তে আস্তে উনি এই কাজটা করতে করতে কিছুটা মানে অভ্যস্ত হয়ে যান এবং মজা পেতে শুরু করেন, চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে করতেছি, দেখি কি হয়। তো এরপরে প্রথম 10 দিন ওনাকে কি করলেন, সেই মূর্তিরও সামনে সিজদা করার কথা বলা হলো এবং কবরস্থানের পাশে একটা নালা ছিল, ওই নালাতে রাতের বেলা ওনাকে গোসল করার কথা বলা হতো। তো উনি পরের 10 দিন গোসল করতেন এবং হচ্ছে মূর্তির সামনে সিজদা করতেন। এভাবে 10 দিন পার হলো। তো এর মাঝখানে মেয়েটার আসলে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল কি ওই অনুষ্ঠানটার প্রায় 1 সপ্তাহ পরে, কিন্তু এখানে প্রায় 30 থেকে 40 দিন পার হয়ে গেছে, বাট বিয়েটা হচ্ছে না। আশফাক আঙ্কেলের মাথায় একবার চিন্তা হলো যে বিয়ে তো 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তাহলে এখনো কেন বিয়ে হলো না, কি সমস্যা বুঝতে পারছি না। তো উনি গিয়ে হচ্ছে কি করলেন, ওই মেয়েটার পরিবারের আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিতে লাগলেন এবং খবরে যেটা উঠে এলো সেটা হচ্ছে কি ছেলের পরিবার কোনো একটা কারণে ধানাই পানাই করছে, তারাই বিয়েটাকে পেছানোর চেষ্টা করছে।
আচ্ছা, যাই হোক। তো এরপরে আশফাক আঙ্কেল আবার সেই ইয়ের কাছে গেলেন আর কি, বাবার কাছে গেলেন। বাবাকে উনি বললেন কি যে বাবা, ওর কি হবে, বিয়েটা এখনো ভাঙে নাই, তো আপনি আসলে মনে হয় আমাকে ধোকা দিচ্ছেন বা হচ্ছে আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা করতেছেন, তাই না? এরপরে বাবা না ওনাকে একটা ধমক দিলেন, বলে কি তুই আমাকে সন্দেহ করিস তাই না, ঠিক আছে যা, তুই আজকে বাসা যা, তুই একটা সুখবর পাবি। তো উনি হচ্ছে এরপরে হচ্ছে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে উনি ওনার মা বাবার কাছ থেকে খবর পেলেন যে হচ্ছে ওই মেয়েটার এঙ্গেজমেন্টটা ভেঙে গেছে। তো উনি এই কথা শুনে মানে বাবার উপরে তার বিশ্বাস যেন আরো অগাধ হয়ে গেল, এবং উনি খুশিতে লাফালাফি করতে গিয়ে মানে করতে করতে ওনার মা বাবাকে বললেন কি যে তোমরা আবার যাও, মেয়েটার বাসায় আবার বিয়ের প্রস্তাব দাও। কিন্তু সেই একইভাবে তার মা বাবা মুখ একেবারে মানে ছোট করে ফিরে আসতে হলো ওনাদের, কারণ সেই মেয়ের ফ্যামিলি আবার তাদেরকে রিজেক্ট করেছে। তো এই ঘটনার পরে আশফাক আঙ্কেল আরেকটু রেগেছেন, বলেন কি ওনাদের কিসের এত অহংকার যে বারবার আমাকে রিজেক্ট করে, এবার দেখি কিছু একটা করবই। এই ঘটনাটা ঘটার পরে উনি সেদিন সন্ধ্যায় আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, এবং এই বাবা এবার রাগ করে ওনাকে বললেন কি যে তোকে কি আমি বলেছিলাম ওর পাশে বিয়ের প্রস্তাব পাঠাতে? পরে বলে যে বাবা আমি ভাবছি কি যে মেয়েরটা যেহেতু বিয়ে ভেঙে গেছে, তো আমি এখন প্রস্তাব দিলে হয়তো বা রাজি হবে। তখন সেই বাবা বলেন কি আরেকবার আমি বলার আগে যদি তুই কোনো কিছু করিস তাহলে এর ফল তোকে ভোগ করতে হবে। পরে আশফাক আঙ্কেল বললেন কি যে আচ্ছা ঠিক আছে বাবা, দুঃখিত, আপনি আমাকে কি করতে বলেন বলেন, আমি করবো সেটা। তো সেদিন হচ্ছে সেই বাবা লোকটা তাকে বললেন কি যে তুই আজকে রাতের বেলা একটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 10 বছরের মতো, 5 থেকে 10 বছর এরকম বয়সী একটা বাচ্চা নিয়ে আসবি। তো আশফাক আঙ্কেল রাতের বেলা হচ্ছে সেদিন রাতের বেলা তো আর আনতে পারে নাই। তো পরের দিন হচ্ছে সন্ধ্যার দিকে উনি হচ্ছে যখন বাচ্চারা ঘরে ফিরে খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা একসাথে মাঠে খেলাধুলা করে, তো একটা বাচ্চাকে উনি কি করলেন, টফি বা চকলেটের লোভ দেখায় উনি হচ্ছে নিয়ে চলে আসলেন ওই বাবার কাছে। তো আনার পরে উনি দেখলেন কি যে বাবা অলরেডি একটা মানে হবন কুণ্ডর মতো কিছু একটা বানাইছেন এবং ওখানে হচ্ছে আগুন ধরায় রাখছেন। তো এরপরে উনি হচ্ছে বাবাকে জিজ্ঞেস করলেন যে আমি তো বাচ্চাটাকে নিয়ে আসছি, এখন কি করতে হবে? বাবা বললেন কি যে এই বাচ্চাটাকে ধরে আগুনের মধ্যে মানে ফেলে দে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল মানে একেবারে হতভম্ব হয়ে গেলেন যে বাবা এটা কি বলে, আমি জলজন্ত একটা বাচ্চাকে কি কারণে হচ্ছে আগুনে ফেলে দিব, এটা কিভাবে সম্ভব? আমি তো কারো জান নেওয়ার জন্য এই কাজে আসিনি। তো উনি যখন হচ্ছে কিছুটা হেজিটেট করছেন, তখন সেই বাবা এসে নিজেই বাচ্চাটার মুখটা হচ্ছে কি করলো, কোনো একটা মানে গামছা দিয়ে বেঁধে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিল। গামছা দিয়ে বাঁধার কারণে বাচ্চাটা চিৎকারও করতে পারলো না এবং সেখানেই সে পুড়ে মারা গেল। তো এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল হচ্ছে সেখানেই অজ্ঞান হয়ে যান, এবং যখন ওনার ঘুম ভাঙে তখন উনি দেখেন জাদুকর আর সেখানে নেই, আর হচ্ছে আগুন যেখানে জ্বলছিল সেখানে বাচ্চাটার হাড় গড়ছিল দেখা যাচ্ছিল। তো উনি সেদিনের মতো বাসায় চলে আসলেন সন্ধ্যার দিকে। এরপরে যেদিন তিনি মানে এরপরে যখন তিনি আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, উনি সেই বাবাকে বললেন কি যে হচ্ছে বাবা যদি জানি নেওয়ার হইতো তাহলে হচ্ছে আমি তো ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার জানে নিতে পারতাম, আমি একটা মাসুম বাচ্চার জান কি কারণে নিব? আর তুমি এটা আমাকে আগে কেন বলো নাই, আগে বললে আমি কাজটা করতাম না। তখন বাবাটা একটা শয়তানে হাসি দিয়ে বলেন কি যে তুই যদি ওই মেয়েটার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল তাকে যদি তুই মারতি, তাহলে কি মনে করস যে তুই মানে বাইচা যেতি? পারতি না। তোর উপরে এই দোষটা আসতো, তোকে জেল খাটতে হইতো। তো জেলে গেলে তুই মেয়েটাকে বিয়ে কিভাবে করতি? আর তোর মনে কর তর্কের খাতিরে মেনে নিলাম তুই জেল থেকে বেরোয় আসলি, বেরোয় আসলে কি ওই মেয়েটা তোকে বিয়ে করতে রাজি হইতো? যার হবু জামাইকে তুই মেরেছিস সে কি তোকে বিয়ে করতে রাজি হতো নাকি বল? তো এরপরে আমি চিন্তা করলাম কি যে বাবা কথাটা আসলে ভুল বলে নাই। যাই হোক, এখন যেটা হওয়া সেটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এরপরের দিন জাদুকর বললেন কি যে তুই আগামীকালকে আসবি, আর হচ্ছে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরের উপরে তুই প্রস্রাব করবি। তো এই কথাটা শুনে আশফাক আঙ্কেল কিছুটা মানে হতচকিয়ে যান এবং হচ্ছে উনি চিন্তা করেন কি না এই কাজটা আমি করবো না, এই কাজটা আমি করতে পারবো না। তো সেদিন রাতে যেদিন রাতে এই কথাটা মানে এই কাজটা করতে ওনার যাওয়ার কথা, সেদিন রাতের বেলা উনি আর কবরস্থানে যান না। তো পরের দিন যখন গেল, সেদিন হচ্ছে জাদুঘর বললো মানে রাগ করে বসে আছে, বসে থেকে বললো কি যে আমি তোকে কালকে আসতে বলেছিলাম তুই কেন আসলি না?
বল আমাকে। তারপরে হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে বাবা আসলে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে। এরপর উনি বললেন কি যে হচ্ছে ঠিক আছে, তোর খারাপ লাগতেছে তুই এই কাজটা করতে, এই প্রথমবারের মতো আমি তোকে মাফ করলাম, কিন্তু এর পরবর্তীতে যদি এই ভুল হয় তাহলে তোকে আমি আর মাফ করবো না। এই কথা বলার পরে আশফাক আঙ্কেল জিজ্ঞেস করলেন আর কি কাজ করতে পারে আমাকে বলো। এরপরে সেই বাবাটা বললেন কি যে আগামীকালকে তুই আরেকটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 5 বছরের এরকম। এই কথা শুনে আশফাক আঙ্কেল তো এবার মানে উনি চিন্তা করলেন কি এর থেকে তো আমার কবরের উপরে যে কাজটা দিয়েছিল সেটা এটা ভালো ছিল, এখন আরেকটা জান নিতে হবে, এটা আমি পারবো না। তো উনি এর পরের দিন না আবার কবরস্থানে যাননি। সেদিন স্কিপ করার পরে পরের দিন যখন উনি আবার কবরস্থানে গেলেন, উনি দেখলেন কি সন্ধ্যাবেলায় সেই জাদুকর বসে আছে এবং তার দুই পাশে দুইটা বড় বড় কুকুর, ছাই কালারের কুকুর, মোটামুটি অন্ধকারে যেটা দেখা যাচ্ছিল ছাই কালারের একটা দুইটা কুকুর বসে আছে ওনার দুই পাশে। তো উনি বলতেছেন কি যে তুই আমার কথা তো মানলি না, টানা 2বার তুই আমার কথা খিলাফ করলি, যেটা তুই আসলে আমার কাছে যখন এই কাজটা করার জন্য আসছিলি তখন তুই বলছিলি কি যে আমার সব কাজ যা বলবো তাই করবি, কিন্তু তুই 2বার আমাকে ধোকা দিলি। এই কথা বলে উনি কি করলেন, শয়তানি একটা হাসি এসে দুইটা কুকুরের মাথায় হাত বুলালেন এবং হাতটা যখন উনি দুইটা কুকুরের মাথা থেকে সরিয়ে নিলেন, সেই দুইটা কুকুর এমন ভাবে এসে উনাকে হচ্ছে অ্যাটাক করা স্টার্ট করলো যে ওনার মানে অবস্থা খুবই খারাপ। তো এখানে আমি আসলে একটা কথা মিস করে গেছি আসলে লিসেনার্স, সেটা হচ্ছে কি যে সেই বাচ্চাটাকে যখন মারা হয়েছিল, সেই 10 বছরের বাচ্চাটাকে, ওই বাচ্চাটাকে যখন গ্রামের মানুষ খোঁজা শুরু করে, ওই টাইমে মানে আশফাক আঙ্কেল কিছুটা ভয় পায় যে কেউ তো আমাকে দেখে নাই, যে এই বাচ্চাটা আমি নিয়ে আসলাম যে কেউ কি দেখে নাই কিনা, বা হচ্ছে ওই কবিরাজ তো আমাকে বলে নাই যে হচ্ছে ওকে মেরে ফেলা হবে, তো যদি এই ঘটনা আমি জানতাম তাহলে হয়তো বা তাকে লুকিয়ে লুকিয়ে আমি আনতাম, মনে হয় কেউ দেখে নাই। তো এরপরে হচ্ছে কি কবিরাজের কাছে গিয়ে যখন উনি বললেন কি যে বাচ্চাটাকে তো খোঁজা হচ্ছে, তখন কবিরাজ ওনাকে একটা বুদ্ধি দিল, যে সেটা হচ্ছে কি রাস্তার ওই পাশে একটা জঙ্গল আছে, তুই বলে দে গ্রামে রটায় দে যে এই বাচ্চাটাকে তুই সেই জঙ্গলের কাছে যাইতে দেখছিস। এটা করে কি হবে, সবাই বুঝতে পারবে কি যে জঙ্গলি জানোয়ার আক্রমণে হয়তো বাচ্চাটাকে নিয়ে গেছে এবং মেরে ফেলছে। তো গ্রামের মানুষের তখন এমনি অনেক বাচ্চা কাচ্চা, একটা পরিবার অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো আসলে ওরকম ভাবে একটা বাচ্চা না থাকলে কারো কোনো কিছু আসে যায় না বলে মনে হয় আর কি ওই টাইমে। তো যাই হোক, এরপরে আবার কবিরাজের ঘটনায় ফিরে আসি। সেটা হচ্ছে কি যে ওই কুকুর দুইটার মাথা থেকে যখন কবিরাজ হাত সরালো, তখন আশফাক আঙ্কেলের উপরে সেই কুকুরগুলো হামলা করলো এবং শরীরে কামড় দিয়ে একবারে ভরিয়ে ফেললো। তো এরপরে কবিরাজ আশফাক আঙ্কেলকে বললেন কি যে এরপর যদি কখনো আর এরকম ভুল হয় তাহলে হচ্ছে তোকে আর ছাড়বো না, এবার যা বাচ্চা নিয়ে আসবি 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে নে। এরপরে উনি হচ্ছে গ্রামে একজন চিকিৎসক হাকিমের কাছে গেলেন, উনি হচ্ছে কিছু ওষুধ দেওয়ার পরে উনি বাসায় চলে আসেন এবং যখন এলাকার লোক ওনাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোমার এই অবস্থা কেমনে হইলো, সে বললো কি যে আমি রাস্তার ওই পাশে জঙ্গলটা দিয়ে আসছিলাম, তখন আমার উপরে শিয়াল আর কুকুর হামলা করেছিল। তো এই ঘটনা বলার পরে গ্রামের মানুষ কিছুটা নিশ্চিন্তই থাকে যে হচ্ছে তাহলে আগের যে বাচ্চাটা হারিয়েছিল সেটা হয়তোবা কুকুর বা শিয়ালেরই কোনো একটা কাজ হবে হয়তোবা। ওই বাচ্চাটার খুঁজে বন্ধ হয়ে গেল। তো পরের দিন উনি হচ্ছে 5 বছরের একটা বাচ্চাকে অনেক লুকানোর মাধ্যমে সেই কবিরাজের কাছে নিয়ে আসার পরে কবিরাজের কাছে সামনে রাখার পরে কবিরাজ কি করলো, বাচ্চাটাকে কিছু একটা খাওয়ালো, খাওয়ানোর পরে দেখা গেল যে বাচ্চাটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে সে বাচ্চাটাকে জবাই করলো। এই দৃশ্য দেখে তো বাচ্চাটা গলা থেকে যখন রক্ত ফিনকিতে ছিটকে পড়ছে, এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল সেখানে আবার অজ্ঞান হয়ে যায় এবং উনি যখন চোখ মেলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল এটা মধ্যরাত। তো ওই টাইমে সেই কবিরাজ ওনাকে একটা পেয়ালার মধ্যে করে কিছু জিনিস খেতে দিলেন, তরল কিছু একটা। তো উনি মুখে একবার নিয়ে খাওয়ার পরেই উনি বমি করে ফেললেন। উনি বললেন কি এটা কি? পরে সেই কবিরাজটা বললো কি এটা হচ্ছে ওই বাচ্চার রক্ত আর হাড়ের গুঁড়া পানির সাথে মিশাইছি তোকে খাওয়ানোর জন্য। তো সে তখন ওই পেয়ালাটা মানে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং হচ্ছে কবিরাজকে বলে কি যে তুই আমার পেছন ছাড়, আমি আর পারতেছি না, তোর এই কথাগুলোর জন্য আমি আমার ধর্ম নষ্ট করছি, আমি আমার ইমান নষ্ট করছি, আমার আর ওই মেয়ের সাথে বিয়ে করার দরকার নেই, আমি ওই মেয়েকে বিয়ে করবো না, তুই আমার পেছন ছেড়ে দে, আমার জান ছাড় তুই। তো কবিরাজ না কিছুটা শয়তানে হাসি দিল এবং দিয়ে বললো কি যে তুই তাই চাস? পরে বললো হ্যাঁ আমি তাই চাই, আমি তোর আর কোনো কাজ করবো না। এই কথা বলে না আশফাক আঙ্কেল চলে আসছিল
তো উনি যখন চলে আসছে তখন কবিরাজ পেছন থেকে বললো কি যে তুই পস্তাবি, তোর এই কাজের জন্য তুই পস্তাবি। এরপরে উনি হচ্ছে 2 দিন পরে, কি 2 দিন পরে উনি খবর পান কি যে যে মেয়েটাকে উনি বিয়ে করার কথা চিন্তা করছিলেন সেই মেয়েটা মারা গেছে। এবং কিভাবে মারা গেছে, সেই মেয়েটার লাশ পাওয়া যায় এই যে রাস্তার পাশে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলের সামনে একেবারে ক্ষতবিক্ষত অবস্থায়, মানে কুকুর আর শেয়াল আক্রমণ করে একেবারে ক্ষতবিক্ষত অবস্থা করে দিয়েছে। ওই স্পটেই সে মারা গেছে। তো এরপরে এই ঘটনা শোনার পরে তো হচ্ছে আশফাক আঙ্কেল আবার গেলেন কবরস্থানের কাছে ওই ইয়েকে খুঁজতে, কবিরাজকে খুঁজতে, জাদুকর বাবাকে খুঁজতে। কিন্তু সেখানে সে আর সেই জাদুকর বাবাকে দেখতে পায় নাই। সেই জাদুকর বাবা আর সেখানে ছিল না। তো এর 2 দিন পরে রাতের বেলা একদিন এই আশফাক আঙ্কেল হচ্ছে বাসা থেকে বের হয়ে পানি খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য গেলেন। তো উনি দেখলেন কি যে ওনার ওয়াশরুমের সামনে সেই 2টা কুকুর চোখগুলো জলজল করছে, এবং হঠাৎ করে তারা কি করলো, আশফাক আঙ্কেলের উপরে হামলা করলো। এমন ভাবে শরীরে কাটলো যে মানে রক্তারক্তি হয়ে গেল একেবারে, উনি আধমরা হয়ে গেলেন। তো অজ্ঞান হয়ে যান উনি। সকালবেলা উনি চোখ খুলে দেখেন কি যে ওনার বিছানার পাশে ওনার বাবা মা এবং হচ্ছে গ্রামের বাকি লোকেরা। তো এরকম 7 দিন যেতে থাকে, আস্তে আস্তে তার শরীরে পছন্দ ধরতে শুরু করে। তো এই ছিল হইতেছে আসলে কি বলে আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে এতটুকুই বলেন। এই ঘটনা শোনার পরে কবির আঙ্কেল হচ্ছে আশফাক আঙ্কেলের সামনে থেকে উঠে যান। উঠে গিয়ে ওনাকে বলেন কি যে তুই এত খারাপ একটা কাজ কিভাবে করতে পারলি, মেয়েটার জীবনটা তুই নষ্ট করলি, তুই তোর ইমান নষ্ট করলি, তুই তোর আল্লাহকে অপমান করলি, তুই শয়তানের পূজারী হয়ে গেলি, কিভাবে পারলি তুই? তোকে আমার বন্ধু ভাবতেও না আসলে মানে নিজের উপরে করুণা হচ্ছে এখন। আমি তোর সাথে আর কোনো ধরনের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবো না। এই কথা বলে উনি চলে যান সেখান থেকে। তো 3-4 দিন পরে যখন উনি শহরের উদ্দেশ্যে রওনা হবেন, ওনার কাছে একটা খবর আসে যে আশফাক আঙ্কেল অলরেডি মারা গেছেন। কিন্তু কবির আঙ্কেলের পরে ওনার জানাজাতেও শরীক হন নাই। তো এই ঘটনাটা আসলে যখন কবির আঙ্কেল আমাকে বলছিলেন তখন উনি আমাকে এতটুকু বলেছিলেন যে আমি আসলে এই ঘটনাটা শেয়ার করতে চাইনি কখনো, কিন্তু আবার না করেও থাকতে পারিনি, কারণ আমি চাচ্ছিলাম না যে হচ্ছে আমার মনে এই বার্থডেটা সারা জীবনই থাকবে। তো অনেকদিন হয়ে গেছে ঘটনাটার, বাট এখন পর্যন্ত হচ্ছে আশফাক আমাকে যখন জিনিসগুলো বলেছিল তখন আমার জিনিসগুলো মানে কতটুকু ভয়ানক লেগেছে বা এই জিনিসগুলো আমাকে কতটুকু হন্ট করেছে সারা জীবন, এই জিনিসটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এই কারণে এই ঘটনাটা আসলে তোমার সাথে শেয়ার করা। তুমি চাইলে লিখেও দিতে পারো বা নিজেও বলতেও পারো, সেটা তোমার উপরে। যাই হোক, এরপর উনি লিসনারদের মানে উদ্দেশ্যে সালাম জানিয়েছেন এবং হচ্ছে সেদিনের মতো বিদায় নিয়েছিলেন। তো এই ছিল প্রিয় লিসনার্স আজকে আমার ঘটনা। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যে সমস্ত অডিও ক্লিপ সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করেন, দেখুন কেমন লাগে শুনে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন এবং ভূত.com এর সকল শ্রোতারা অনেক ভালো আছে। আমি রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা থেকে কোন একটা গ্রাম থেকে বলছি। তো বর্তমানে আমি দেশের বাইরে আছি। বর্তমানে এখন আমি ইরাকের বাগদাদ শহরের পার্শ্ববর্তী কোনো জেলায় অবস্থান করছি। সেখান থেকে আপনাকে ঘটনাটা শেয়ার করতে চলেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর আমার পরিবারের সাথে বলতে পারেন আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনার কিছুটা অংশে আমি উপস্থিত ছিলাম। ঘটনার শুরুতে কিছু কথা বা কিছু না বললে হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য কিছু বর্ণনা দিয়ে নিই। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে, যারা সাধারণ মানুষদের মুরিদ করে থাকেন। আপনিও হয়তো জেনে থাকবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে।
তো আমার বাবা মাও তেমনি একজন পীরের মুরিদ হয়েছিলেন। সেই পীরের অবস্থান ছিল আমাদের সাটুরিয়া থানাতেই। আমাদের সাটুরিয়া থানাতে যারা আছেন তারা অনেকেই হয়তো চিনে থাকবেন। বনমালীপুর শামসুল পীর নামে একজন পীর ছিলেন বললাম এই কারণেই, কারণ গত 3 থেকে 4 বছর আগে উনি পরলোক গমন করেছেন। তারপরে অনেকে চিনে থাকবেন যদি সাটুরিয়া থানার অন্তর্গত কেউ শুনে থাকেন। আর হচ্ছে গ্রামটা শুদ্ধ ভাষায় বনমালীপুর বলে, অনেকে গ্রাম্য ভাষায় বয়নালপুর বলে থাকেন। সেটা বয়নালপুর নামেই পরিচিত লাভ করেছে বেশি। তো আমার মা বাবা যথারীত সেখানেই মুরিদ হয়েছিলেন। তো ওনারা বিভিন্ন প্রোগ্রামে সেখানে উপস্থিত হতেন, যাওয়া আসা করতেন। তেমনি ভাবে আমার বাবা কোনো একটা প্রোগ্রামে সেখানে কোনো একটা ভুল করে ফেলেন। তো সেই ভুলের খেসারত আমার মাকে দিতে হয়। ওই ভুল করার কারণে তো ওখানে সম্ভবত জিন থাকেন। কোন একটা জিন আমার মার উপরে আছর করে। তো এরই মধ্যে আমার মা ওই জিন দ্বারা পুরোপুরি আক্রান্ত হয়ে যায় এবং উল্টাপাল্টা বলতে থাকে। বয়সে যারা বড় আছেন তাদের সবাইকে তুইমুই করে বলতে থাকে। মানে তার আচরণ স্বাভাবিক থেকে অস্বাভাবিকে চলে যায়। আমরা যেরকমটা দেখছি তো ওরকমটা ছিল না, মানে পুরাই অ্যাবনর্মাল আচরণ করতে থাকে। তো এক পর্যায়ে পীর সাহেব, মানে আমার মা বাবার যে পীর সাহেব, উনি সম্পর্কে আমার দাদা হন, উনি বিষয়টা জানতে পারেন। তো এরই মধ্যে বেশ কয়েকদিন চলে যায়। আমার মার মধ্যে অনেক সমস্যা দেখা যায়। আমার মা দেখা যায় বাড়িতে থাকে না, অনেককে তুইমুই করে কথা বলে, স্বাভাবিক আচরণ করে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। তো এক পর্যায়ে আমার বাবাও একজন দিনমজুর ছিলেন, ভ্যান চালক ছিলেন। ভ্যান চালিয়ে সংসার চালাতে হতো, তাকে অনেক কষ্ট করতে হতো। তো আমার বাবা আমার মাকে নিয়ে একটা সমস্যায় পড়ে যান। তখন মাকে নিয়ে ওই যে পীর আছে না, আমরা যাকে পীর সাহেব বলে জানি বা যাকে আমরা দাদা বলে থাকি আর কি, তো ওনার কাছে শরণাপন্ন হন বিষয়টা নিয়ে। তো ওনার কাছে যাওয়ার পরে আমার মা আরো বেশি উত্তেজিত হয়ে যান, মানে ওনাকে পর্যন্ত তুইমুই করে কথা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন আমি উপস্থিত ছিলাম যখন পরবর্তী সময় নিয়ে গেছিল আমার বাবা ওনার কাছে আমার মাকে চিকিৎসা করানোর জন্য। তো আমার মা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, মানে আমিও আমার মাকে ধরে রাখছিলাম, তো ধরে রাখতে পারতেছিলাম না, অনেক শক্তি খাটাচ্ছিল। মানে মনে হয় যেন গায়ে অনেক শক্তি এসে পড়েছে, তার এত শক্তি গায়ে। তো তখন যে পীর সাহেব, উনি সম্পর্কিত আমার দাদা হয় বললাম। তো উনি আমাকে বললেন যে তুমি আমি সঠিক বলতে পারতেছি না সংখ্যাটা কত, অনেক আগের ঘটনা। ঘটনাটার সময় কাল সম্ভবত 2010 থেকে 2013 সাল এর মধ্যে হবে ঘটনাটা। অনেক আগেকার ঘটনা, সঠিক মনে নাই সংখ্যাটা আমার। উনি আমাকে মাছি মারতে বলেছিলেন, বেজোড় সংখ্যা হবে সেটা স্পষ্ট মনে আছে। হয় 3টে মারতে বলেছিলেন, না হয় 5টা মাছি আমাকে মারতে বলেছিলেন, এরকমটা হবে। তো আমি মাছি মেরে ওনার কাছে দিলাম। তো উনি একটা বাটিতে হালকা একটু সরিষার তেল নিয়ে তো কিছু একটা পরে আর কি মাছিটাকে ওই তেলের মধ্যে চুবিয়ে তারপরে
একটু মালিশ করে দিতে বললেন। তো আমার বাবা কিছুটা মালিশ করে দিলেন, তাহলে মানে তারপর কিছুটা আমার মা শান্ত হলো, মানে যে উত্তেজিত ছিল তারপরে কিছুটা শান্ত হলো। তো তার কিছুক্ষণ পর মানে বেশ কয়েক ঘন্টা পর আবার উনি উত্তেজিত হয়ে যান, মানে আগের মতো কেমন জানি আচরণ করতে থাকেন, সেই অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকেন। তো তারপরে উনি এক সময় ওনার কাছ থেকে ছটফট করে চলে এসে ওনার বাড়ি থেকে প্রায় হালকা একটু দূরে, মানে হেঁটে যেতে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, আহ, একটা পুকুরের ধারে চলে যান। পুকুরটার নামে অনেক কিছু অনেক মানুষ বলে থাকেন। তো ওখানে যে পুকুরটা ছিল ওটাকে তালাপের পান নামে অনেকে চিনে থাকবে। এবং সাটুরিয়া থানার অন্তর্গত যারা আছেন তারা মানে আশা করি সবাই চিনতে পারবে। এছাড়াও ওনার বিভিন্ন জেলা থেকে অনেক মুরিদ এসে থাকেন, তো তারাও যদি শুনে থাকে বিষয়টা, তো জায়গাটা চিনে থাকবে আর কি। তালাপের পান নামে একটা পুকুর ছিল, এখনো আছে সেটা। তো ওখানে চলে আসেন। আর পুকুরটা হচ্ছে আপনার এমন একটা জায়গা, সেটা হচ্ছে আপনার আহ আহ, পুরাটা আপনার একটা মানে ধানি জমি চাষ যেমন মাঠ, ফসল মাঠের মাঝখানে এমনটা মতো অবস্থান আর কি। ওদিকে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা সুবিধার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে রাস্তাঘাট আর কি, তো তো তখন খুব একটা সুবিধার ছিল না। আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন বড় একটা পুকুর, পুকুরের মাঝখান দিয়ে সোজা মাঝখান দিয়ে যদি একটা রাস্তা যায়, রাস্তার দুপাশে আপনার জমি পড়বে, রাস্তার দুপাশে জমি পড়বে এবং সব দিকে জমি পড়বে। শুধু ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, তো ওনাদের বাড়ি হচ্ছে এই রাস্তার কাছে, আর এবং আশেপাশে সব জায়গায় শুধু ফসলি জমি। তো অনেকেই চিনে থাকবেন জায়গাটা, আশা করি যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা। পুকুরটা এখনো আছে। তো আমার মা সেখানে চলে আসেন। তো সেখানে এসে আমার বাবাকে বলতে থাকে, তুই ভুল করছস, তুই ভুল করছ, তুই এই ভুলের জন্য তুই তোর পালে থেকে একটা গরু দিবি। গরু দেওয়ার কথা বলার পরে আমার বাবা খুবই ভয় পেয়ে যান। তখন আমার বাবা দিতে অস্বীকার করেন যে না, আমি গরিব মানুষ, আমি এটা দিতে পারবো না। তো তারপরে সে আমার মা বলতে থাকে গরু দেওয়ার কথা। তখন আমি আমার মার সাথে ছিলাম, যে গরু দেওয়ার যে বিষয়টা বলেছিল সেটা আমি স্পষ্ট শুনেছি। আমি তখন আমার বাবার সাথে পাশেই ছিলাম। আমার মা বলতেছিল যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো আমার বাবা আর কি এটা বারবার অস্বীকার করতেছিল। তো এক পর্যায়ে তিনি কি করবে বুঝতে না পেরে উনি যে পীর ধরেছিল ওনার স্ত্রীর কাছে চলে যান। স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে তিনি আমার বাবা ওনাকে বিষয়টা জানান, বলেন যে আমার স্ত্রী তো এরকম গরু দাবি করতেছে, বলতেছে যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো তখন ওনার মানে সেই পীরের স্ত্রী সম্পর্কে দাদি হয় আমার, তো উনিও পরলোক গমন করেছেন, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, জান্নাতবাসী করুক। তো উনি আমার বাবাকে পরামর্শ দেন যে না, তুই কখনো এটা স্বীকার করবি না। তোর পালের গরু বলতে তোর যে সন্তান আছে এদেরকে তারা বোঝাইতেছে, তুই যদি স্বীকার করস তাহলে তোর সন্তানদের ক্ষতি করবে বা মেরে ফেলবে, এরকম কিছু। তখন আমার বাবা বিষয়টা অনেক বুঝতে পারে এবং তিনি অস্বীকার করেন। আমার মাকে সেই পুকুরের কাছে গিয়ে সেখানে তিনি অস্বীকার করেন বিষয়টা। তো তিনি দিতে রাজি হন না। তিনি বলেন যে আমি যে গরিব মানুষ, আমার পক্ষে এগুলো দেওয়া সম্ভব না, তুমি ছোট খাটো কিছু চাও যেগুলো আমি দিতে পারি। তো উনি কোনোভাবেই রাজি হয় না। তো তারপরে সেদিনের পর কয়েকদিন চলে গেল, ওখানে সেটার কোনো সমাধান হলো না।
আর সেখানে বলতে আমি ওই তালাপের পার যে পুকুরটা আছে আমি সেখানকার কথা বলতেছি। সে বিষয়টা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো চলতেছিল। আসলে এই পুকুরটা অনেক কথা আছে। আমি লোকমুখে শোনা যায় সেই পুকুরকে নিয়ে নাকি অনেক ঘটনা আছে, যদিও আমি সেটা শুনিনি। তবে আমার মার মুখে একটা ঘটনা শুনেছিলাম, সেটা ঘটনার শেষে বলবো। আহ তো ওই দিনের পর ওই পুকুরের এই ঘটনার পর তো বেশ কয়েকদিন কেটে যায়। তো আমার মাকে ভালো করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করতে থাকেন। আহ, বিভিন্ন জায়গায় বৈঠক দিতে থাকেন। বৈঠক বলতে অনেকে গ্রাম্য যারা আছেন, গ্রামে থাকেন, তারা অবশ্যই বুঝে থাকবেন যে বৈঠক বলতে আসলে একটা আসন পেতে জিন তাড়ানোর যে বিষয়গুলা ওগুলা করা হয়। তো এগুলা অনেক বার করে, আমাদের বাড়িতেও কয়েকবার করা হয়েছে, আমি নিজে থেকেও সেগুলো দেখছি। আহ আসলে এগুলো করতে অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা পয়সাও লাগে। তো এরকম ভাবে বেশ কয়েকবার এরকম বৈঠক দেওয়া হয়। তো আমার বাবার আর্থিক অবস্থাও খুব একটা তেমন ভালো ছিল না। আসলে আমরা 5টা ভাই ছিলাম, এখনো আছি। আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। তো এরকম ভাবে অনেক বৈঠক দেওয়ার পর তো আসলে আস্তে আস্তে আমার মা সুস্থ হতে থাকেন। তো আল্লাহর রহমতে এখন আমার মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো বৈঠকের বিষয়টা হচ্ছে, যখন আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, সর্বশেষ কোথায় যেন বৈঠকটা দেওয়া হয়েছিল। আসলে বেশ কয়েক জায়গায় এরকম বৈঠক দেওয়া হয়েছিল যেখানে আমি উপস্থিত ছিলাম না। তো 2বার আমার বাসায় দেওয়া হয়েছিল, সেখানে আসলে এটা সমাধান হয় নাই। তো তার পরবর্তীতে আমার খালার বাসায় একবার দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেখানে সবকিছুর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেও সেটা করা হয়নি। সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে সেটা করা হয়নি। তার পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে সেখানে একটা বৈঠক দেওয়া হয়েছিল। তো আশা করি সম্ভবত সেখানেই আসলে সমস্যার সমাধান হয়েছিল। তো কিভাবে হয়েছিল সেটা আমি সঠিক জানি না। আমার মাকেও জিজ্ঞেস করছিলাম, তো আমার মাও সঠিক বলতে পারে না। আমার মা শুধু এটুকুই বললো আমাকে যে আসলে তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমি কি করেছি বা কাকে কি বলেছি সেটা মানে সে নিজে থেকে পরে কিছুই মনে করতে পারে না। তো এই ছিল রাসেল ভাই একটা আমার মার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো আসলে আপনি যদি এর সত্যতা যাচাই করতে চান, আমার মা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। আমি আমার মার সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো এবং সরাসরি কথা বলিও দিতে পারবো। আমার বাবা আসলে বর্তমান নাই পৃথিবীতে, উনি 2017-তে পরলোক গমন করেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যে বলেছিলাম যে ঘটনার শেষে একটা কথা বা একটা ঘটনা বলবো পুকুরকে কেন্দ্রিক করে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেই, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বললে অনেকেই চিনবে, সে এখনো জীবিত আছে। ওই পুকুরকে চ্যালেঞ্জ করে উনি একটা কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এমন যে উনি আসলে পুকুরে যে অলৌকিক কিছু বিষয় আছে সেটা বিশ্বাস করতেন না। তো উনি বলেছিলেন যে আসলে খারাপ একটা ভাষায় তিনি বলেছিলেন যে আমার ওইটা হবে, আমি এটা করে দেখাবো। তো আসলে উনি ওই পুকুরে নাকি উনি পেশরাব করেছিলেন। তার পরবর্তীতে ওনার অনেক সমস্যা হয়েছিল, উনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। উনির শারীরিক সমস্যা হয়েছিল। তো অনেক চিকিৎসা করানোর পরে সেখানে নাকি ওই পুকুরের নাকি অনেক কিছু করার পরে, অনেক কিছু বলতে ওই পুকুরে হয়তো জানার পরে আর কি কিছু যে নিয়ম কানুন ছিল সেগুলো দেওয়ার পরে নাকি উনি সুস্থ হয়ে গেছেন। তো উনি এখনো জীবিত আছে। আমি চাইলে আপনাদের কোনো যদি প্রতিনিধি সেখানে আমাদের গ্রামে আসে, আমি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো।
তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। ওঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গিয়েছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা দুয়েক পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোশত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরো কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিস্তৃত গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়। কেমন বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতোই ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তো ওরাও একটু ভেবাচে করে বললো, এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম। যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদঘুটে, হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সবকিছুই, বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া, কষ্ট থাকাটা, খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপরে বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব ভূত.com এ। এ নিয়ে আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরো কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে
আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো ভূত.com শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন, যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে। ওইখানে আমাদের অনেক অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে ভূত.com এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব, কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি ভূত.com এ রাসেল ভাইয়াকে কি কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। ভূত.com আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজায় করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম, এই কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে, ঠক ঠক এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভূত.com এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com এর ভূত এখানেও চলে এসেছে। আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা 9:30 বুঝতে পেরেছি। যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরূদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে 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 পড়তে থাকেন। হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল। আবার যারা কিছু কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকার থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোনো ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যাও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণে মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল, আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে যে জিন আসলো আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছে এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন,
যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা, 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12:45 বা 12:50 উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল, তোমরা অবশ্যই অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরূদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবরের মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি, আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এবং কি আমার নানা বাড়ির যে আশেপাশে 5-6 গ্রাম আছে, সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি। মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে, আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন, আমি নরসিংদীর মাধবদী থেকে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে বেশ কিছু স্টোরি আপনি boot.com-এ শেয়ার করেছেন, তো সেই জন্যে ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমার চাস্তো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে, ঘটনার সময়কাল 1980 শতকের দিকে কিংবা 70। মানে আঞ্জু নানা যখন ঘটনাটা বলছে, তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ, তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে এই ঘটনাটা আরো স্পষ্টভাবে আর কি জানতে পারছি যেটা, তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জু নানা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি। তো চাষবাস করাকালীন অবস্থায় সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানার বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল, যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জু নানার
ক্ষেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জুনানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি মানে পাকা ফসল ও বেশ খানিকটা খেয়ে ফেলেছে, এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জুনানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জুনানা যেটা করে আর কি ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জুনানার জমিতে দানি ফসলে সেই কবির মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জুনানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয়, তো আঞ্জুনানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু ধানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জুনানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডা পাচ্ছিল আর কি, ওনারা অনেক আড্ডা টাড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময় কালে আর কি রাত 12টা-1টার দিকে ঘুমাতো। তার মানে 12টা-1টার পরেই আর কি গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি আঞ্জুনানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জুনানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জুনানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জুনানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি আঞ্জুনানা একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর আঞ্জুনানা আর কি সেদিনও একইভাবে আড্ডা মাড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জুনানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি, বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনিং জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জুনানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে সেদিক দিয়ে, যদি কবির মিয়া আবারও গরু আমার খেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে তো আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জুনানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফর্সা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে। তো যেটা হয় আর কি আঞ্জুনানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ঘুম ভাব পায় উনি ঘুম ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা যে দুটো কালো গরু
ওনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জুনানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জুনানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যেই চক আসছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে। তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসলাদি হয় না। তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জুনানা আর কি সেই দেখলো, খেয়াল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে। তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জুনানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না। উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধড়ক মারতে হবে, নয়তো কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পাড়ে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই। অ্যান্ড আঞ্জুনানা খুব শকড হয়ে যায়, রাসেল ভাই, যেটা হয় আর কি, যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছি। এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলোকে দেখা যাচ্ছিল। কিন্তু আঞ্জুনানা, মানে মানুষ দৌড়ায় বা যাই করে, চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম বেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শকড হয়ে যায় এবং বলে, গেল কই গরুগুলা? তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল, ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর আঞ্জুনানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং উনি পরে খেয়াল করে যে কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলা গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলা গেলে কই? আর ওনার এই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে আঞ্জুনানা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি ওনার যে গুরুজন আছে, বাবা মা বা দাদা দাদি, ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা। দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি এরকম একটা কথা। তো আঞ্জুনানা পিছন ফিরে আর কি হারছিল। তো ওনার কাছে যেটা ছিল আর কি ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড়ি ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল আঞ্জুনানার কাছে। তো নানা যেটা করে, উনি একটা বিড়ি আর কি জ্বালায়। তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এবং একটা সময় দেখে ওনার পিছন থেকে, মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে। তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো আঞ্জুনানা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি, এই ঘোড়াটা চলে যাওয়ার পর আঞ্জুনানা প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে। মানে আরো 5-7টা ধানি জমির পর
আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বোরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে আঞ্জুনানা এরকম ভাষ্যমত করেছিল যে বোরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল, এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে 10-12 হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোনো যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো আঞ্জুনানা ভাবলো যে আর যাই হোক এটার পিছন পিছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না আঞ্জুনানা, মানে উনি যতই জোরে বা আস্তে হাঁটুক না কেন, মানে ওই মহিলার কাছ থেকে ওই আঞ্জুনানার ডিস্টেন্সটা ওই 10-15 হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় আঞ্জুনানা এরকম ওই যে 4-5 ক্ষেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি, আর 4-5টা দানি জমির পরেই আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল। তো উনি যেটা করেন, উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়। তো জোরে একটা দৌড় দিয়া মানে উনি ওনার বাড়ির আগিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি। তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায়, যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ, যে আর তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাইলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয় আঞ্জুনানা এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায়, এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে তো এই শব্দটা ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জনা ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে দেখে আঞ্জুনানা মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায়, এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে, তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা যে কেন তুমি এইভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনানা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনানা সবার সাথে শেয়ার করে, এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায়। এবং ওই সময় আর কি এই ঘটনাটা, এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনানাকে বলছিল যে একটা হুজুর দেখাবে। তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায় তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গো জিন বলা হয় বা গো ভূতও বলা হয়, মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলার পর একটা সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাস্ট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোনো একটা কিছু ছিল। তো ওই কালো বোরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনানা আর কি আর বেঁচে ফিরে আসতো না, এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে আমি কিছু পানি টানি ফুরে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসলাম আহমেদ জয় বলছিলাম। আমার সাথে এক বড় ভাইয়ের পরিচয় হয়। তার বাসা হলো আপনার নেত্রকোনা কেন্দ্রীয় থানার। ওনার কাছে মানে ভয়াবহ কিছু ঘটনা আছে, তো ডিরেক্ট ওনার কাছ থেকেই শুনি আমরা। হ্যাঁ শুভ ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিবলি আহমেদ শুভ, আর দেশের বাড়ি আপনার নেত্রকোনা কেন্দ্র থানার চিরাং ইউনিয়ন, গ্রাম চিথুলিয়া।
এটা অনেক দিন আগের এক ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটেছে। কারণ আমার বাবা তো আপনার একজন কৃষক ছিল, তার অনেক গরু টরু নিয়ে একদিন হঠাৎ করে বাড়ি, আমাদের এলাকা বাড়ি বলতে আপনার যেদিকে পানি আসে বেশি ওইদিকে মানে প্রায় 20 থেকে 30টি গরু নিয়ে ওইখানে মানে যেটাকে আমরা বলি জিরাত করতে যায়, মানে ওইখানে কৃষি কাজ করে, অনেক গরু থাকে, মানে গরুর ফার্ম বললেই চলে। তারপর ওইখানে জমি টমি সবকিছু লাগানোর পরে ওইখান থেকে কিন্তু আগে মেশিন দিয়ে পানি দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ তখন মেশিন সচরাচর আসে নাই। নদী থেকে একটু ছোট করে খাল করে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। তখন এইভাবে অনেক দিন ধরেই তারা ওইখানে তাদের কাজ করতেছে। হুট করে একদিন ওইখানে আপনার আবার দিনের বেলা অনেক রোদ থাকে, তার জন্য দিনের বেলা ক্ষেতের মধ্যে পানি দিতে খুব কষ্ট হয়। তার জন্য রাতের বেলায়, কারণ তখন রোদ থাকে না, গরম লাগে না, আপনার আনুমানিক রাত 2টা থেকে 3টা দিয়ে আপনার ক্ষেতের মধ্যে পানি দিতে জায়গা, যাতে সকাল পর্যন্ত তারা পানি সেচা ক্ষেতের মধ্যে পানি দিতে পারে। এভাবে হঠাৎ করে একদিন রাত 3টার দিকে ক্ষেতের এক সাইডে একজন পানি দিতেছে, আবার ঠিক এর অন্য সাইড দিয়ে প্রায় এখান থেকে ওইখানে প্রায় 10 মিনিটের রাস্তা, হাইট আসলে 10 মিনিট লাগবে, এতটুকু গ্যাপ রেখা তারা পানি দিতেছিল। তারপরে হঠাৎ করে মানে আব্বার এক চাচার নাম হয়েছে আপনার ডিপডি, বলতেছে ডিপডি চাচা আসো ওইদিকে, পরে বলতেছে হ্যাঁ বাতিজা আসি, তাহলে তো পানি দিতে থাকো খেতে যতক্ষণ দেওয়া যায়, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিব। পরে এইভাবে 2-1বার ডাক দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আমি আসি, চিন্তা করিস না। কিন্তু তারপরের বার একবার ডাক দিছে আব্বাই যে চাচা আসো, পরে উনি বলতেছে যে না, মানে উনি কিছুই বলতেছে না, উনি কিছুই বলতেছে না। তখন 2-3বার ডাক দেওয়ার পরে বুঝতেছে না এখানে কোনো হয়তো বা সমস্যা হয়েছে, আবার ওইদিকে ঝামেলা হয়েছে, অনেক কি একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর যেটা শব্দটা ওইরকম একটা শব্দ আসতেছে, দুজন মারামারি লাগলে যেমনি একটা সাউন্ড আসে এরকম সাউন্ড। পরে ক্ষেতের ওই মোড়া থেকে আস্তে আস্তে হাইটা তখন রাত নাকি বাজে প্রায় 4টা, মানে ফজরের আগ মুহূর্তে। তখন আব্বা ওই দিক দিয়ে পানির শেষ রাইখা এদিক দিয়ে আসতেছে মামারে চাচারে দেখবার, হাইটা আইসা দেখে এখানে তার চাচা নাই। তখন তো মানে একবারে বেক্কেল হয়ে গেছে, এখানে তখন কথা বললো আমার না বইলা আমার চাচা আমার এখানে রাইখা চলে গেল, তার জন্য আব্বা খুব কষ্ট পাইছে মনে মনে। তারপরে হুট করে দেখে কি যেখান থেকে পানিটা তুলে ওই দিক দিয়ে অনেক কাদা আছে, কিন্তু ওই কাদার মধ্যে পুরাটা শরীর ঢুকে হেলাইছে, শুধু একটু মাথার চুলটি থেকে একটু কপালটা বাইর করে রাখছে। পরে তো দেখছে যে এরকম অবস্থা, পরে তারে 2জনে মিলে পরে আরো 2জনে ডাক দিছে, তারা আইসা ওই পুকুর থেকে ডাক দিয়ে টাইনার তুলছে। ধান দিয়ে তোলার পরে শরীর অনেক জ্বর আসছে, মানে আমার দাদা, আমার যিনি আমার আব্বার কাকা লাগে উনি, ওনার শরীরে গায়ে অনেক জ্বর আসছে, ওষুধ খাওয়াইতেছে, ভালো হয় না, অনেক কিছু চিকিৎসা করলো তাও ভালো হয় না। তারপরে এক কবিরাজরে দেখায় আল্লাহ রহমত করছিল, তার জন্য উনি বাইজে আসছে। যে জ্বর আপনার ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেখানে এক কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিছিল, তাবিজ দেওয়ার পরে ওই নিয়ম কানুন গুলা মানতে পারছে, তার জন্য সে সুস্থ হয়েছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তারপরে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে আমার বাবাই জিজ্ঞাসা করলো যে কাকা তোমার কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল এদিকে? পরে কয় ও দেখাবো যে এখানে পানি সিস্তাছি, হঠাৎ করে আমার সামনে দৌড়ে একটা কি আইতেছে, আমার কাছে আইসে, কাছে যখন আসছে তখন দেখি এটার গায়ে আমার প্রচুর লোয়া কাটা, মানে আমাদের যে লুম থাকে ওইটাই ওদের শরীরে কাটার মতো বড় বড়, এটা অনেকটা প্রায় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা, যেটা আমরা বলি মানে আমাদের গ্রামের ভাষায় বলি ভাই, কিন্তু শুদ্ধ ভাষা এটা কি বলে এটা আমার জানা নাই, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি শোক, যেটা
তিনি তারপরে কিসের আকৃতি? ওইটা আপনার মানুষের মতোই মুখ, কিন্তু সবকিছুতে আপনার কাঁটায় ভরপুর। ধরুন আমাদের মুখে দাড়ি আছে, ওদের মুখে দাড়িটা না, ওদের মুখে কাঁটা বড় বড়, তার পুরো শরীরে একইভাবে কাটা। তারপরে ওই দূর থেকে দৌড়ে আইসা, মানে আমার আব্বার যিনি চাচা আমার সম্পর্কে দাদা লাগে, ওই দাদার কাছে দৌড়ে আইছে, জড়াইয়া দৌড়ে লাইছে। আবার উনিও সাহসী, আগের দিনের মানুষ তো, তারা কিন্তু অনেক সাহসী থাকে, কারণ তারা এইভাবে চলে অভ্যস্ত। তার মাথায় এতটুকু সেন্স ছিল যে একমাত্র কামড়ে ভয় পায়। যদি যে কেউ ধরে, সেক্ষেত্রে যদি সে কামড় দিতে যায় শখসরে, তাহলে এটা আর কাছে বিরবে না। এটা মানুষের দাঁতের খুব ভয় পায়, বুঝছেন? তারপরে আপনার যখন আসে তখন এটার সাথে কামড়ে লাগছে, যখন আপনার জড়াইয়া ধরে লাইছে, তখন আমার দাদা আর ছাড়তাছে না, কামড় দিয়ে ধরে রাখছে এটারে, আর হেটাও আমার ধরে লাইছে দাদাতে। পরে এইভাবে এক অবস্থায় উপর শুকনা জায়গা আমার নিয়ে পানিতে ফালাই দিছে। তখন আর আমি তো আর পানির মধ্যে শক্তি কাটাইতে পারি না বেশি। এক হয়েছে কাদার মধ্যে আমার পাট সব ঢুকে গেল। তারপরে এইভাবে কামড়ও আর দিতে পারতেছে না। তারপরে এভাবে এক অবস্থায় আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়া কাদার ভিতরে ঢুকাইয়া লাইছে। কাদার ভিতরে ঢুকাইয়া লাইছে মানে আর আমি শরীরে শক্তি পাইতেছে না, একবার পুরো মুখ পর্যন্ত ঢুকাইয়া লাইছে। তখন তো তোরাই তো আমার এবার টাইনা তুলছস। কিন্তু শখসরের বিষয়টা হইল যে আপনার ওইটা আপনার খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, যেটা আপনার আগুনের রূপ নেই। নাকি প্রাণী নাকি? সরি, যে আল্লাহর জিন জাতীয় একটা খেয়েটা, যাই হোক, ওইটা আপনার বেশিরভাগই যে হাওড় অঞ্চলে আগুনের মতো রূপ নিয়ে এটা চলাচল করে সব সময়। কিন্তু আমার দাদারে ওইটারে অনেকদিন জ্বর থাকার পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরও মাঝে মাঝে এটা জ্বরটা এখনো আসে, ঠিক আছে? হ্যাঁ, ওটার ভয় থেকে এটা কতটুকু পরিমাণে ভয়ঙ্কর বুঝেন। আর এটা মানুষ আপনার রাস্তাঘাটে যেখানে থাকবে, এটা মানে সমস্যা আপনারা করবেই যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এটা থাকলে এটার মধ্যে ভালো আর মন্দ নাই, এটা ডিস্টার্ব করবে। ওটা আবার জিনের দ্বারা এটা ধরলে হবে না। জিন পেট যেটা আছে ওইটাই এক ধরনের, ওইটা হচ্ছে আবার ভিন্ন ধরনের, যেটা থেকে সবার আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে?